ঠিক আছে। হুম হুম সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি যে যেখানে আছো সকলে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। তো আমরা শুরু করেছিলাম তোমাদের বইয়ের দ্বাদশ অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায়। এটার একটা লেকচার হয়েছে, আজকে হচ্ছে সেকেন্ড টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগামী ক্লাসে আমি তোমাদের কিছু কিওয়ার্ড লিখে দিয়েছিলাম, অর্থাৎ মেইন কন্টেন্ট যেগুলো ছিল এর মধ্যে প্রথম দুইটো অলরেডি আলোচনা করে ফেলেছি। তো প্রাণীর আচরণের প্রকৃতি এবং আচরণ ও বংশগতির মধ্যে সম্পর্ক, এই দুইটা টপিক আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছিলে। তো আজকে যেটা বলেছিলাম যে সহজাত আচরণ এবং সহজাত আচরণের মধ্যে কি কি আছে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। সহজাত আচরণ, ইনেট বিহেভিয়ার। ইনেট মানে কি ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো। অর্থাৎ যে আচরণটা জন্মগত, অর্থাৎ জন্মগতভাবেই প্রাণীরা যে আচরণ প্রাণীর মধ্যে থেকে যায় সেই আচরণগুলোকে বলা হয় সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার। তো ইনেট বিহেভিয়ারটা কেমন? এটা প্রাণীর প্রজাতির বংশধারা টিকে রাখার জন্য, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের এই আচরণগুলো তারা করে থাকে এবং এটা প্রজাতি নির্দিষ্ট, অর্থাৎ এক এক প্রজাতিতে এই সহজাত আচরণটা এক এক রকম। যেমন মানুষের মধ্যে যে সহজাত আচরণটা থাকবে, নিশ্চয়ই কুকুরের মধ্যে সেটা থাকবে না। যেমন ধরো টুনটুনি পাখি, টুনটুনি পাখি সেটা তরুণী হোক আর বয়স্কই হোক, তারা যে কোনো বয়সে যাক, তাদের ডিম পাড়ার সময় হলে তারা বাসা নির্মাণ করবে। এটা প্রজাতি, প্রত্যেক টুনটুনি পাখিদের মধ্যেই এই বিষয়টা থেকে থাকে এবং এটা তাকে কখনো শিখিয়ে দেয় না বা এটা কোনো শিক্ষালব্ধ আচরণ নয়, এটা জন্মগতভাবেই তাদের পাওয়া। এরকম বহুত এক্সাম্পল আছে তোমার সহজাত আচরণের, এবং এটা কি হয়, বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। তো সহজাত আচরণের মধ্যে তোমাদের বইয়ের সিলেবাসে যে জিনিসগুলো পড়তে হবে তার মধ্যে আছে ট্যাক্সিস, ট্যাক্সিস, রিফ্লেক্স আর ইনস্টিংক্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার ক্লাসটা বোর্ডটা ঠিকমতো দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা একটু জানাও, কমেন্টে একটু জানাও প্লিজ, অল ক্লিয়ার আছে কি না। আশা করি ঠিকই আছে সব কিছু। তো যেটা নিয়ে আমরা বলছিলাম যে সহজাত আচরণের মধ্যে, তার মানে এই যে ট্যাক্সিস, রিফ্লেক্স এবং ইনস্টিংক্ট। ট্যাক্সিস এক ধরনের চলন, রিফ্লেক্স মানে আমরা সবাই জানি প্রতিবর্তী ক্রিয়া, এবং ইনস্টিংক্ট মানে সহজাত আবেগ। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করব। ফার্স্টে যেটা আসে ট্যাক্সিস। ট্যাক্সিসটা কি? ট্যাক্সিস এক ধরনের চলন। যখন দেখো টোটাল চ্যাপ্টার আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, একটা প্রেরণা, স্টিমুলেশন, স্টিমুলেশন, আর একটা রেসপন্স। স্টিমুলেশন মানে তাড়না বা উদ্দীপনা, আর রেসপন্স মানে সাড়া দেওয়া। যখন কোনো বাইরের কোনো উদ্দীপকের প্রভাবে দেহের বিভিন্ন অঙ্গের তোমার সক্রিয় সঞ্চালনের মাধ্যমে প্রাণী দেহের বিভিন্ন অংশের পরিবর্তন ঘটে অথবা প্রাণী স্থানান্তরিত হয়। এক কথায় কোনো একটা উদ্দীপক আছে, ধরো এটা কোনো একটা উদ্দীপক, সেই উদ্দীপকের প্রভাবে প্রাণীর অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে স্থানান্তরটা ঘটে,
সেটাকেই বলা হয় ট্যাক্সিস। বুঝাতে পারলাম? ট্যাক্সিস হচ্ছে এক কথায় চলন বোঝায়, অর্থাৎ তোমার অঙ্গ সঞ্চালনের, বাবা টাচ করো না, অঙ্গ সঞ্চালনের মাধ্যমে মানে অবস্থার পরিবর্তন বা স্থানান্তরিত হওয়া, এটাকেই বলা হয় ট্যাক্সিস। ওকে, এখন ট্যাক্সিসের কিছু বৈশিষ্ট্য আছে। এখন বলো তো এই ট্যাক্সিস কি শিক্ষালব্ধ আচরণ? আগেই কিন্তু আমি লিখে রেখেছি ট্যাক্সিসটা হচ্ছে সহজাত আচরণ, অর্থাৎ এটাকে শিক্ষা দ্বারা লাভ করতে হয় না, এটা কোনো শিক্ষালব্ধ আচরণ নয়। ট্যাক্সিস হচ্ছে সহজাত আচরণ। এটা তোমার বইয়ের মধ্যে লেখা আছে যে ট্যাক্সিসের বৈশিষ্ট্য। ট্যাক্সিসের কি কি বৈশিষ্ট্য থাকে? ট্যাক্সিসের বৈশিষ্ট্য, তাহলে ফার্স্টে তোমরা ট্যাক্সিসের সংজ্ঞাটা অবশ্যই শিখবে, এটার ডেফিনেশন। এই সংজ্ঞাটা 1 নম্বরের জন্য আসে এবং এই ট্যাক্সিসটার উপর আমি বেশি গুরুত্ব দিচ্ছি আজকের ক্লাসে এই জন্যই যে ট্যাক্সিসের যে প্রকারভেদগুলো আমি পড়াবো এইখান থেকে তোমার চোখ বন্ধ করে একটা না একটা এমসিকিউ তুমি কমন পেয়েই যাবে। এটার কতগুলো ক্লাসিফিকেশন আছে সেটা আমি আস্তে আস্তে পড়াবো। তো ট্যাক্সিসের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে শিক্ষালব্ধ আচরণ নয়, এটা হচ্ছে সহজাত আচরণ। তারপরে কি হয়? এই আচরণটা সংবেদ অঙ্গের মাধ্যমে বহিত হয়, উদ্দীপকের প্রভাবে তাড়িত হয়। এরকম বেশ কয়েকটা ট্যাক্সিসের বৈশিষ্ট্য আছে, তোমরা একটু দেখে নিবা। এবার আসো ট্যাক্সিসের প্রকারভেদ। আমরা একটু ট্যাক্সিসের প্রকারভেদের মধ্যে চলে যাই। দিকমুখিতার ভিত্তিতে, অর্থাৎ ট্যাক্সিসটা কি হয়? উদ্দীপকের কারণে প্রাণী দেহের সঞ্চালন, ঠিক আছে? তাহলে সাধারণত এই দিকমুখিতার ভিত্তিতে ট্যাক্সিসকে দুভাগে ভাগ করা যায়, দুভাগে। 1 নম্বরটা হচ্ছে পজিটিভ ট্যাক্সিস और ধনাত্মক ট্যাক্সিস, আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাক্সিস और ঋণাত্মক ট্যাক্সিস। তাহলে দিকমুখিতার ভিত্তিতে ট্যাক্সিস কয় ধরনের? 2 ধরনের। অর্থাৎ প্রাণী যদি এটা কোনো উদ্দীপক হয়, উদ্দীপকের দিকে রেসপন্স করে, কোনো প্রাণী যদি উদ্দীপকের দিকে যায় তাহলে সেই ধরনের ট্যাক্সিসকে বলা হয় পজিটিভ ট্যাক্সিস। খুবই সিম্পল, এটা না বোঝার কিছু নাই। উদ্দীপকের দিকে যদি কোনো প্রাণী গমন করে সেটাকে বলা হয় পজিটিভ ট্যাক্সিস। আর উদ্দীপক থেকে যদি কখনো দূরে সরে যায়, উদ্দীপক থেকে যদি কখনো প্রাণীটা দূরে সরে যায়, তার মানে দূরে তার স্থানান্তর ঘটে বা চলন ঘটে, তাহলে বলা হয় তাকে ঋণাত্মক ট্যাক্সিস বা নেগেটিভ ট্যাক্সিস। আশা করি বুঝতে পেরেছ। প্রথমত 2 ভাগে ভাগ করলাম। এরপরে আসো উৎসের উপর ভিত্তি করে। উৎসের উপর ভিত্তি করে ট্যাক্সিসকে বেশ কয়েক রকম ভাবে ভাগ করা হয়েছে। উৎসের ভিত্তিতে আমরা একটু ভাগগুলো পড়ি। 1 নম্বরে হচ্ছে, এই নামগুলো একটু মনে রাখবে, কারণ এই নামগুলো থেকে নামের মিনিংটা যদি বুঝতে পারো তাহলে তুমি এটা কোন ধরনের ট্যাক্সিস সেটা বুঝতে পারবে এবং তুমি সঠিক আনসারটা দিতে পারবে। 1 নম্বরটা হচ্ছে অ্যারো ট্যাক্সিস। অ্যারো হচ্ছে যদি অক্সিজেন ঘনত্বের কারণে অক্সিজেন ঘনত্বের প্রবাহের দিকে যদি প্রাণী সাড়া দেয় তাহলে সেই ধরনের অ্যারোট্যাক্সিস। কথাটার অর্থই হচ্ছে অক্সিজেন ঘনত্বের পার্থক্যের দিকে যদি কোনো জীব সাড়া দেয়, কোনো প্রাণী সাড়া দেয়, তাহলে সেই ধরনের ট্যাক্সিসকে বলা হয় অ্যারোট্যাক্সিস। 2 নম্বরটা হচ্ছে কেমোট্যাক্সিস। কেমো কথাটার অর্থ তোমরা আগে থেকেই জানো। কেমোট্যাক্সিস অর্থ হচ্ছে, আচ্ছা ইংরেজি টার্মগুলো, কেমোট্যাক্সিস হচ্ছে রাসায়নিক পদার্থের প্রতি, কোনো রাসায়নিক পদার্থের প্রতি যদি প্রাণী কোনো প্রতিক্রিয়া প্রদর্শন করে তাহলে তাকে বলা হয় কেমোট্যাক্সিস। যেমন প্যারামেসিয়াম নামক একটা প্রাণী আছে, উদাহরণটা একটু মনে রাখবা। কেমো মানে হচ্ছে কেমিক্যাল, মানে রাসায়নিক। রাসায়নিকের প্রতি যদি কোনো প্রাণী কোনো প্রতিক্রিয়া প্রদর্শন করে বা সাড়া দেয় তাহলে সেই ধরনের ট্যাক্সিসকে বলা হচ্ছে তোমার কেমোট্যাক্সিস। ওকে, এখন
দেখা গেছে যে প্যারামেশিয়াম নামক একটা প্রাণী আছে, তোমরা নিশ্চয়ই শুনেছো, অ্যামিবা, প্যারামেশিয়াম, ইউগ্লেনা ইত্যাদি প্রাণী, নিম্ন শ্রেণীর জীব। এই প্যারামেশিয়ামটা অধিক অ্যাসিডের প্রতি তারা নেগেটিভ, অর্থাৎ এটা যদি কোনো অ্যাসিডীয় ক্ষেত্র হয় তাহলে তারা সেখান থেকে দূরে সরে আসে, অর্থাৎ নেগেটিভ কেমোট্যাক্সিস প্রদর্শন করে। আবার দেখা গেছে যে মৃদু অ্যাসিডের দিকে তারা পজিটিভ কেমোট্যাক্সিস প্রদর্শন করে। বুঝাতে পারলাম? রাসায়নিকের প্রতি যে চলন বা গমন বা সাড়া দেওয়া সেটাকে বলা হচ্ছে কেমোট্যাক্সিস। নাম্বার 3, এনার্জি ট্যাক্সিস। আমি ইংরেজি টার্মগুলো নাই লিখলাম। এনার্জি ট্যাক্সিস জীবকোষের অন্তস্থ শক্তির জীবকোষের তোমার হচ্ছে জীবদেহের অন্তস্থ শক্তির কথা বিবেচনা করে সর্বোচ্চ বিপাকীয় কাজের প্রতি সাড়া প্রদানকে বলা হয় এনার্জি ট্যাক্সিস। জীবদেহের অন্তস্থ কি বলে জীবকোষের অন্তস্থ শক্তির অবস্থা বিবেচনা করে, অন্তস্থ শক্তির অবস্থা বিবেচনা করে সবচেয়ে বিপাকীয় প্রক্রিয়ায় সাড়া দেওয়ার ঘটনাটিকে বলা হয় এনার্জি ট্যাক্সিস। তারপরে আসো নাম্বার 4, গ্যালভানোট্যাক্সিস। গ্যালভানোট্যাক্সিস এটাকে জিওট্যাক্সিসও বলা হয়, এটাকে জিওট্যাক্সিসও বলা হয়ে থাকে। ঠিক আছে, গ্যালভানোট্যাক্সিস বা জিওট্যাক্সিস নামটা থেকেই বোঝা যাচ্ছে তোমার হচ্ছে অভিকর্ষণের প্রতি সাড়া প্রদানকে বলা হয় গ্যালভানোট্যাক্সিস বা জিওট্যাক্সিস। বিভিন্ন পতঙ্গের লার্ভা এই অভিকর্ষজ ত্বরণের দিকে সাড়া প্রদান করে থাকে। নাম্বার 5 হচ্ছে ইলেকট্রোট্যাক্সিস। ইলেকট্রোট্যাক্সিস সরি, এটা গ্যালভানোট্যাক্সিস না, গ্র্যাভিট্যাক্সিস। গ্র্যাভি মানে হচ্ছে অভিকর্ষজ, গ্র্যাভিট্যাক্সিস বা জিওট্যাক্সিস, আর এটা ইলেকট্রোট্যাক্সিস বা গ্যালভানোট্যাক্সিস। ইলেকট্রোট্যাক্সিস বা গ্যালভানোট্যাক্সিস বিষয়গুলো কি জটিল লাগছে? জাস্ট নামের মিনিংগুলো বুঝলে পরেই তোমরা এটার কাজটা বুঝতে পারবে। ট্যাক্সিস মানে হচ্ছে চলা, কোনো দিকে সাড়া দেওয়া, উদ্দীপক অনুযায়ী তার উদ্দীপকের দিকে অথবা উদ্দীপকের বিপরীত দিকে সাড়া প্রদান করা। এবং কোন কোন ক্ষেত্রে এটা হয় উৎসের উপর ভিত্তিতে আমরা বলছি অ্যারোট্যাক্সিস, কেমো এনার্জি, গ্যালভানোট্যাক্সিস। ইলেকট্রোট্যাক্সিস হচ্ছে বিদ্যুৎ প্রবাহের প্রতি যদি কোনো প্রাণী সাড়া দেয় তাহলে তাকে বলা হয় তোমার ইলেকট্রোট্যাক্সিস বা গ্যালভানোট্যাক্সিস। যেমন কোনো একটা মাছের অ্যাকুরিয়ামে, ধরো চিংড়ি মাছের অ্যাকুরিয়ামে যদি খুব অল্প মাত্রায় তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে দেখা যায় যে ওই চিংড়িগুলো ওই ধনাত্মক প্রবাহের দিকে তোমার সাড়া দিচ্ছে, এটাকে বলা হয় পজিটিভ ইলেকট্রোট্যাক্সিস। ওকে, তারপরে নাম্বার 6, ম্যাগনেটোট্যাক্সিস। ম্যাগনেটোট্যাক্সিস নামটা থেকেই বোঝা যাচ্ছে ম্যাগনেটোট্যাক্সিস হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের প্রতি যদি কোনো জীব সাড়া প্রদান করে তাহলে তাকে বলা হয় ম্যাগনেটোট্যাক্সিস। যেমন পাখি যখন মাইগ্রেশন করে তখন এই চৌম্বক ক্ষেত্রটাকে সে ব্যবহার করেই সে মাইগ্রেশন করে থাকে, এ ধরনের চলনকে বলা হয় ম্যাগনেটোট্যাক্সিস। এরপরে আসো 7 নাম্বার হচ্ছে ফোনোট্যাক্সিস। ফোনো মানে হচ্ছে শব্দ তরঙ্গের প্রতি, মানে শব্দের দিকে যদি জীব গমন করে বা শব্দ থেকে দূরে সরে যায় তাহলে সে ধরনের ট্যাক্সিসকে বলা হয় ফোনোট্যাক্সিস। 8 নাম্বারটা হচ্ছে ফটোট্যাক্সিস। ফটোট্যাক্সিসটা, ফটো মানে হচ্ছে আলো, আমরা জানি ফটো অর্থ কি, ফটো অর্থ হচ্ছে আলো, আর ট্যাক্সিস মানে চলন। অর্থাৎ আলোর দিকে যদি কোনো জীব সাড়া দেয় তাহলে তাকে বলা হয় ধনাত্মক ফটোট্যাক্সিস, এবং আলো থেকে যদি বিপরীত দিকে চলে যায় কোনো প্রাণী তাহলে তাকে বলা হয় নেগেটিভ ফটোট্যাক্সিস। এরকম বিভিন্ন উদাহরণ আছে তোমরা জানো,
যেমন রাতের বেলা যদি তোমরা দেখো কোথাও একটু আলো জ্বলে, আগুন জ্বলে বা লাইটে, দেখবা পোকাগুলো এসে কি করে, সে আগুনে ঝাঁপ দিতে থাকে বা আগুনের দিকে আকর্ষিত হয়। এই ধরনের ট্যাক্সিসকে বলা হয় পজিটিভ ফটোট্যাক্সিস। আবার কিছু প্রাণী আছে, যেমন ধরো আরশোলা। আরশোলা কি করে, আরশোলা, কেঁচো, এরা কি করে, আলোর বিপরীত দিকে যায় সাধারণত। এরা সাধারণত আলোযুক্ত স্থানে থাকে না। এই ধরনের এরা কি করে, আলোর বিপরীতে যায়, এদেরকে বলা হয় নেগেটিভ ফটোট্যাক্সিস। আলোর দিকে গেলে পজিটিভ ফটোট্যাক্সিস, আলোর বিপরীতের দিকে গেলে নেগেটিভ ফটোট্যাক্সিস। আচ্ছা, এরপরে আসো মোস্ট ইম্পর্ট্যান্ট, রিওট্যাক্সিস। রিও কথাটির অর্থ কী? এই রিও কথাটি, এবং এটা প্রায়ই তোমাদের এমসিকিউতে দিয়ে থাকে। হ্যাঁ, এটা একটু মনে রাখবো ভালো করে। রিও অর্থাৎ পানির স্রোত। রিও কথাটির অর্থ হচ্ছে পানির স্রোত। পানির স্রোতের প্রতি কোনো প্রাণীর সাড়া প্রদান করার প্রক্রিয়াকে বলা হয় রিওট্যাক্সিস। ভালো করে মনে রাখো, আবার বলছি, এই এমসিকিউটা তোমাদের প্রায়ই পরীক্ষায় আসে। রিও কথাটির অর্থ হচ্ছে পানির স্রোত। ওকে, যেমন ধরো আমরা ইলিশ মাছের কথা জানি, তাই না? ইলিশ মাছ কি সামুদ্রিক প্রাণী। তারা ডিম পাড়ার জন্য কি করে, স্রোতের বিপরীতে নদীর দিকে আসে, নদীতে এসে ডিম পাড়ে। তাহলে এই ক্ষেত্রে ইলিশ মাছ হচ্ছে নেগেটিভ রিওট্যাক্সিস প্রদর্শন করে। আবার ধরো বিভিন্ন ধরনের প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন নিশ্চয়ই তোমরা জানো, পানিতে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবদেরকে বলা হয় প্ল্যাঙ্কটন। বিভিন্ন প্ল্যাঙ্কটন, তারপরে বিভিন্ন মাছের লার্ভা, এরা হচ্ছে পজিটিভ রিওট্যাক্সিস প্রদর্শন করে, অর্থাৎ এরা স্রোতের দিকে যায়। স্রোতের দিকে গেলে পজিটিভ রিওট্যাক্সিস, পানির স্রোত, পানির স্রোতের দিকে গেলে পজিটিভ রিওট্যাক্সিস, এবং পানির স্রোত থেকে বিপরীত দিকে গেলে সেটাকে বলা হয় তোমার নেগেটিভ রিওট্যাক্সিস। তাহলে ইলিশ মাছের কোন ধরনের রিওট্যাক্সিস দেখা যায়, একটু লিখে দাও তো। আচ্ছা, এরপরে আসো থিগমোট্যাক্সিস। থিগমোট্যাক্সিস। থিগমো মানে কি? থিগমো কথাটির অর্থ হচ্ছে স্পর্শ। এইটাও বেশ কয়েকটা যতগুলো পড়ালাম এগুলো থেকে যেগুলো সাধারণত আসে সেইগুলো আমি একটু দাগ দিয়ে দিচ্ছি তোমাদের। সাধারণত এইগুলো থেকে ম্যাক্সিমাম সময়ই এসে থাকে, এমসিকিউ হয়ে থাকে। থিগমো কথাটির অর্থ হচ্ছে স্পর্শ। স্পর্শকের প্রতি যদি কোনো প্রাণীর কি বলে তোমার সাড়া দেয়, তাহলে তাকে বলা হয় থিগমোট্যাক্সিস। যেমন প্যারামিশিয়াম নামক একটা প্রাণী আছে, যে প্রাণীটা চলার পথে যদি কোনো কিছুর সাথে লেগে যায়, তখন সে সেই জায়গায় থেমে যায়, এবং থেমে গিয়ে সে আবার উল্টা দিকে, সেই স্পর্শক থেকে কোনো কিছুর সাথে লেগে যাওয়া, সেই জায়গা থেকে বিপরীত দিকে চলে যায়, অর্থাৎ নেগেটিভ থিগমোট্যাক্সিস প্রদর্শন করে। আরেক ধরনের আছে, তোমাদের এটার প্রকারভেদ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে দেওয়া আছে। কোনো বইয়ে 11টা আছে, কোনো বইয়ে 12টা আছে, কোনো বইয়ে আবার 13টাও আছে। আমার মোটামুটি এই কটা জানলে হবে। হাইড্রোট্যাক্সিস। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বলো তো হাইড্রো কথাটির অর্থ কি? কোনটার জন্য আমরা হাইড্রো কথাটা ইউজ করি? হাইড্রো হচ্ছে পানির প্রতি কোনো পানি বা আর্দ্র পদার্থের প্রতি কোনো প্রাণীর সাড়া দেওয়াকে বলা হয় হাইড্রোট্যাক্সিস। যেমন আমরা কেঁচোর কথা সবাই জানি, কেঁচো সবসময় কি ভেজা মাটির দিকেই যেতে চায়, তাই না? তাহলে এরা পজিটিভ হাইড্রোট্যাক্সিস প্রদর্শন করে। তাহলে উৎসের উপর ভিত্তি করে আমরা কত ধরনের ট্যাক্সিস পেলাম? মোটামুটি 12 ধরনের ট্যাক্সিস পেলাম। তোমাদের কাজটা কি হবে? প্রথমত ট্যাক্সিসের সংজ্ঞা, এটার বৈশিষ্ট্য এবং এই ট্যাক্সিসের প্রকারভেদগুলো একটু জানা থাকতে হবে, ঠিক আছে? তাহলে অ্যারো হচ্ছে অক্সিজেনের প্রতি সাড়া প্রদান, কেমো হচ্ছে রাসায়নিক, এনার্জি হচ্ছে তোমার হচ্ছে দেহের বিপাকীয় ক্রিয়ার প্রতি, গ্র্যাভিট্যাক্সিস বা জিওট্যাক্সিস হচ্ছে অভিকর্ষণের প্রতি অভিকর্ষণজনিত সাড়া প্রদান, ইলেকট্রোট্যাক্সিস বা গ্যালভানোট্যাক্সিস বিদ্যুৎ প্রবাহ, ম্যাগনেটোট্যাক্সিস হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রতি সাড়াদান, ফোনোট্যাক্সিস হচ্ছে শব্দ তরঙ্গের প্রতি, ফটোট্যাক্সিস আলো, রিওট্যাক্সিস হচ্ছে পানির স্রোত, থিগমোট্যাক্সিস হচ্ছে স্পর্শ, আর হাইড্রোট্যাক্সিস হচ্ছে পানি বা আর্দ্রতার প্রতি সাড়াদান। ঠিক আছে, তাহলে উৎসের উপর ভিত্তি করে আমরা 12 ধরনের ট্যাক্সিস বা চলনটা পেলাম। এরপরে আসো আরেক ধরনের আমাদের ট্যাক্সিস পড়তে হবে। বিষয়টা কি তোমাদের বিরক্ত লাগছে? একটু পড়লে পরে ইজি হয়ে যাবে, বিষয়টা আসলে জটিল কিছুই না। এই ট্যাক্সিসের সাথে
সংবেদী অঙ্গের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কি বললাম? ট্যাক্সিসের সাথে সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গ কি? আমাদের সংবেদী অঙ্গ কি কি আছে? চোখ, নাক, কান, মানে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে সংবেদী অঙ্গ। এখন হচ্ছে উদ্দীপক এবং গ্রাহক অঙ্গের সম্পর্কের উপর ভিত্তি করে ট্যাক্সিস 5 প্রকার। এই 5 প্রকারের নামও একটু মনে রাখতে হবে। আমি একটু ফার্স্টে এই 5 প্রকার। উদ্দীপক অনুযায়ী তো প্রাণীর চলনটা সংগঠিত হয়, হয় নেগেটিভ দিকে না হলে পজিটিভ দিকে। এখন এই উদ্দীপকের সাথে গ্রাহক অঙ্গ, মানে যেই অঙ্গটা দিয়ে সে ওই উদ্দীপনাটা গ্রহণ করবে, তার উপর ভিত্তি করে, সম্পর্কের উপর ভিত্তি করে ট্যাক্সিসকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 5 ভাগে। কি কি সেটা? নাম্বার 1 হচ্ছে ক্লিনোট্যাক্সিস বা ক্লাইনোট্যাক্সিস। ক্লিনোট্যাক্সিস, আমরা একটু নামগুলো আগে লিখে নিই। ওকে, ক্লিনোট্যাক্সিস, মেনোট্যাক্সিস, নামগুলো একটু ভালো করে মনে রাখবে। মেনোট্যাক্সিস। 3 নাম্বার হচ্ছে নেমো। একটা হচ্ছে মেনো আর একটা হচ্ছে নেমো, ম আর দন্তন্য ন, নেমোট্যাক্সিস। 4 নাম্বারটা হচ্ছে তোমার টেলোট্যাক্সিস। টেলোট্যাক্সিস। আর 5 নাম্বারটা হচ্ছে ট্রপোট্যাক্সিস। তাহলে উদ্দীপক এবং গ্রাহক অঙ্গের সম্পর্কের উপর ভিত্তি করে আমাদের আরো 5 ধরনের ট্যাক্সিসকে পড়তে হবে। এই 5 প্রকার ট্যাক্সিস সম্পর্কে আমি ব্যাখ্যা করছি। দেখো, ক্লিনোট্যাক্সিস বিষয়টা কি? আমরা জানি যে অনেক প্রাণীতেই আমাদের যে গ্রাহক অঙ্গ, সংবেদী অঙ্গগুলো কি জোড়ায় জোড়ায় থাকে। আবার নিম্ন শ্রেণীর যে সকল প্রাণী আছে, নিম্ন শ্রেণীর প্রাণীতে বিশেষ করে তোমার আর্থ্রোপোডা পর্বের যে সকল প্রাণী আছে, সেই সকল প্রাণীতে সংবেদী অঙ্গগুলো সারা অংশ জুড়েই থাকে, তাই না? তো যে সকল প্রাণীতে সারা দেহের সারা অংশ জুড়েই তোমার সংবেদী অঙ্গ থাকে, তাদের শুধুমাত্র দেহের সামনের অংশটুকু দিয়ে, অর্থাৎ সামনের, বিশেষ করে আর্থ্রোপোডা পর্বে বিভিন্ন ইনসেক্ট, পোকা যেগুলো আছে, সেই তারা কি করে, দেহের সামনের অংশটা, যেমন ধরো বিভিন্ন মাছি, প্রজাপতি, সামনের অংশটা এদিক ওদিক ঘুরিয়ে এই সংবেদগুলোকে যাচাই বাছাই করে তারা সেই যেটা দরকার সেটা গ্রহণ করে এবং সেই অনুযায়ী সেই সংবেদগুলোকে সমন্বয় করে তারা চলনটা সম্পন্ন করে থাকে। এই ধরনের ট্যাক্সিসকে বলা হয় ক্লিনোট্যাক্সিস। তোমরা বইয়ে আছে, এটা পড়লেই বুঝতে পারবে। তাহলে এটার উদাহরণ হচ্ছে বাটারফ্লাই, ব্লোফ্লাই, মানে মাছি, প্রজাপতির লার্ভা, এগুলোতে। তাহলে উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। মাছি, প্রজাপতির লার্ভা ইত্যাদিতে এই ক্লিনোট্যাক্সিস দেখা যায়। প্রজাপতির লার্ভা, এগুলোতে ক্লিনোট্যাক্সিস টাইপের ট্যাক্সিস দেখা যায়। এরপর আসো মেনোট্যাক্সিস। মেনোট্যাক্সিসটা উদ্দীপক উৎসের গতিপথের সাথে, উদ্দীপকটা যে জায়গায় আছে সেই উৎসের গতিপথের সাথে কৌণিক দূরত্ব বজায় রেখে, উদ্দীপক উৎসের গতিপথের সাথে কৌণিক দূরত্ব বজায় রেখে প্রাণীর যে চলন সম্পন্ন হয় তাকে বলা হয় মেনোট্যাক্সিস। যেমন হচ্ছে সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন। এই উদাহরণটা অবশ্যই মনে রাখবো, এটা কিন্তু প্রায়ই এমসিকিউতে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন, সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন।
তাহলে মেনোট্যাক্সিসের উদাহরণটা কি হবে? সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার যে ধরনের চলন হয়, এটা কোন ধরনের ট্যাক্সিসের উদাহরণ? এইভাবে প্রশ্নটা আসে। তোমার 4টা দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে, বুঝতে হবে। মেনো আর নেমো এই দুইটার মধ্যে কিন্তু কেউ উল্টাপাল্টা করে ফেলো না। মেনোট্যাক্সিস হচ্ছে সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলনকে বলা হয় মেনোট্যাক্সিস। এরপর আছে নেমোট্যাক্সিস। এটা হচ্ছে স্মৃতিচারণমূলক ট্যাক্সিস। যেমন কোনো প্রাণী তার পূর্বের অভিজ্ঞতা বা পূর্বের স্মৃতি কাজে লাগিয়ে, ধরো কোনো প্রাণী উদ্দীপকের প্রভাবে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায়, তখন সে চলার পথে কিছু চিহ্ন রেখে যায়। বিশেষ করে মাইগ্রেটরি বার্ডসে, অর্থাৎ যে সকল পাখিরা পরিযায়ী হয় তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। পূর্বের স্মৃতি মনে করে তারা কোনো একটা কিছুকে চিহ্ন রেখে রেখে তারা সামনে তাদের গন্তব্যে গমন করে, এবং সেখান থেকে যখন তারা ফিরে আসে তখন ওই চিহ্ন ধরে ধরেই ফিরে আসে। এই ধরনের ট্যাক্সিসকে বলা হয় নেমোট্যাক্সিস। এরকম চলার পথে তাদের যদি কোনো একটা স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলা হয়, তখন তাদের আবাসস্থলে ফিরে আসা অসম্ভব হয়ে পড়ে। এই ধরনের ট্যাক্সিসকে বলা হয় নেমোট্যাক্সিস। তো প্রিয় শিক্ষার্থীরা, নেমো আর মেনোর মধ্যে তোমরা কিন্তু প্যাচ লাগিয়ে ফেলো না, ওকে? এরপরে আসো টেলোট্যাক্সিস। টেলোট্যাক্সিস কি? টেলোট্যাক্সিসটা হচ্ছে টেলোট্যাক্সিস বলা হয় হচ্ছে শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়া দান। ধরো কোনো প্রাণীর 2টা গ্রাহক অঙ্গ থাকে, সে সেই গ্রাহক অঙ্গ দিয়ে উদ্দীপকের প্রতি সাড়া দিবে। যদি সে 2টা উদ্দীপকের প্রতি সাড়া দেয়, তাহলে এর মধ্যে যেটা বেশি শক্তিশালী, তখন সে সেই বেশি শক্তিশালী উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করে। যেমন ধরো মৌমাছি যখন খাদ্যের সন্ধানে বের হয়, তার একদিকে থাকে ফুল আর একদিকে সূর্য, কিন্তু সূর্যের তুলনায় ফুলের তার প্রয়োজনটা বেশি, কারণ ফুল থেকে তাকে মধু আহরণ করতে হবে। কাজেই ফুল যে উদ্দীপক, ফুলটা হচ্ছে এই ক্ষেত্রে উদ্দীপক, ফুলের প্রতি সে সাড়া প্রদান করবে। তাহলে এটাকে কি বলছি? শক্তিশালী, তাই না? তুলনামূলকভাবে যে উদ্দীপকটা অধিক শক্তিশালী, তার জন্য বেশি দরকারি, সেই দিকে যখন সাড়া প্রদান করে, তখন সেই ধরনের ট্যাক্সিসকে বলা হয় টেলোট্যাক্সিস। বুঝাতে পেরেছি আশা করি। এটা তোমরা বই দেখে আরেকটু স্টাডি করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসো ট্রপোট্যাক্সিস। ট্রপোট্যাক্সিস হচ্ছে যখন কোনো প্রাণীর জোর সংবেদগ্রাহী অঙ্গ থাকে, তখন সে এই সংবেদগ্রাহী অঙ্গ দ্বারাও উদ্দীপকের প্রতি আকৃষ্ট হয়, একই সাথে ভারসাম্য রক্ষা করে চলে। হ্যাঁ, এটার উদাহরণটা জাস্ট শুধু মনে রাখবা। যেমন মাছের উকুন। মাছের উকুন যেই ধরনের ট্যাক্সিস প্রদর্শন করে, সেটাকে বলা হয় হচ্ছে ট্রপোট্যাক্সিস। এই উদাহরণটাও মাঝে মধ্যে তোমার আসে। মাছের উকুন যে ধরনের ট্যাক্সিস প্রদর্শন করে, সেটাকে বলা হয় ট্রপোট্যাক্সিস। ঠিক আছে? তাহলে কি খুব বেশি কঠিন লাগছে? আশা করি না। তাহলে আমরা প্রথমে পেলাম ট্যাক্সিসের সংজ্ঞা। ট্যাক্সিসের সংজ্ঞাটা পড়বা, বৈশিষ্ট্য আর হচ্ছে প্রকারভেদ। ট্যাক্সিসের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, বৈশিষ্ট্যগুলো জেনে রাখবে। আর এটার যে প্রকারভেদগুলো আছে, যে প্রথমে আমি সেকেন্ড যে প্রকারটা পড়িয়েছি উৎসের ওপর ভিত্তি করে, যে 12 ধরনের, তার থেকে রিওট্যাক্সিস, থিগমোট্যাক্সিস কথাটির অর্থ কি একটু লিখে দাও তো। তো এই জিনিসগুলো একটু ভালো করে স্টাডি করবা। তো আজকে আপাতত এই পর্যন্তই পড়াই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি রিফ্লেক্স এবং ইনস্টিংক্টটা পড়াতে চেয়েছিলাম, কিন্তু এটা পড়াতে বেশ কিছুটা সময় লাগবে। তো এটা আমি নেক্সট ক্লাসেই শেষ দিব আশা করছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাস।